নোবেল কমিটি প্রতি বছর অক্টোবর মাসে কয়েকজন ব্যক্তিকে বেছে নেয় যারা তাদের নিজের ভাষায় পৃথিবীকে বোঝা আরও সহজ করে তুলেছেন। এই বছর তিনজন ব্যক্তি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন: পিটার হিউইট, জোয়েল মাকুর এবং ফাইপে আগুন। সৃজনশীল ধ্বংস, ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন শব্দটি শুনতে পরস্পর বিরোধী মনে হলেও তারা সবাই একসঙ্গে কাজ করেছেন এটি বাস্তবায়িত করতে। তারা পুরস্কার পেয়েছেন কারণ তারা দেখিয়েছেন কিভাবে নতুন প্রযুক্তি সময়ের সাথে সাথে অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে, কিভাবে সৃজনশীল ধ্বংস নতুন ধারণা নিয়ে আসে এবং অর্থনীতিকে সজ রাখে। এটা শুনতে একটু বিরক্তিকর মনে হতে পারে, যেটা হয়তো তোমার প্রথম অর্থনীতির ক্লাসে শেখানো হয়নি, কিন্তু এই ধারণাটা আসলে অনেক পুরনো এবং বেশ সহজ। এর একটি উদাহরণ হল হিন্দু পুরাণ। যখন বজ্রধ্বনি হয় তখন শিব নাচেন। এটা এক ধরনের মহাকাশের নাটক যেখানে গ্রহ নক্ষত্ররা ঠিক সময় আসে এবং যায়। নতুন কিছুর জন্য জায়গা করে দিতে ওনাকে পুরনো জিনিসগুলো সরিয়ে ফেলতে হয়। এটাই সৃজনশীল ধ্বংসের মূল উদ্দেশ্য, পুরনোকে ভেঙে নতুনকে গড়ে তোলা। তাই এই ধারণাটা সবসময়ই ছিল। কার্ল মার্কসও আসলে এটা দেখেছিলেন। তিনি এ নিয়ে লিখেছিলেন দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো বইতে। মার্কস যুক্তি দিয়েছিলেন পুঁজিবাদ সবসময় পরিবর্তিত হচ্ছে। এর মানে কি? এর মানে পুঁজিবাদ পুরনো উৎপাদন পদ্ধতিগুলোকে সরিয়ে নতুন পথ খুঁজে নেয়। উদাহরণস্বরূপ, কম্পিউটার এসেছে সেক্রেটারিদের জায়গায়, কারখানা এসেছে ওয়ার্কশপের জায়গায়, আর রোবট এসেছে কারিগরদের জায়গায়। কিন্তু এই শব্দটা 1940-এর দশকের আগে আসেনি। অস্ট্রিয়ান অর্থনীতিবিদ জোসেফ শুম্পেটার এটিকে বিখ্যাত করেছিলেন। তিনি এটিকে বলেছিলেন পুঁজিবাদী ব্যবস্থায় একটানা চলতে থাকা ঝড়। এটা বাস্তব জীবনের একটা উদাহরণ। ভাবুন তো, হাতে ধরেছেন নোকিয়া 3310, 2000 সালের সেই ফোন যেটা ভাঙা যেত না। এটা তখন প্রচুর ছিল। সবাই ভাবত এটা দারুণ। একদিন অ্যাপল আইফোন বানাল। হঠাৎ করেই নোকিয়া আর কুল থাকল না। এর কারখানাগুলো ধীরে ধীরে কাজ করতে শুরু করল। কোম্পানিটি তার কর্মীদের ছাঁটাই করল। একই সময়ে স্মার্টফোন নতুন নতুন ব্যবসার জন্ম দিল, যেমন ক্লাউডে যাওয়া, অ্যাপ তৈরি করা আর ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা। এটাই হলো সৃজনশীল ধ্বংস, ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন। 1992 সালে আহন ও হোইট নামে দুই অর্থনীতিবিদ এই ধারণার ওপর ভিত্তি করে একটি মডেল তৈরি করেন। তারা বিশ্বাস করতেন অর্থনীতি আসলে সিঁড়ির মতো, নতুন কিছু তৈরি হলেই এটা ঘটে। উঠে পড়ো। মাকুর এই ধারণা নিয়ে আরও কথা বলেছেন। তিনি আরও যোগ করেন, এই সিঁড়ি সরানোই মানুষকে সবসময় এগিয়ে নিয়ে যায়, আর এমন মানুষ অনেক। স্টিম ইঞ্জিন ঘোড়ার গাড়ির জায়গা দখল করেছিল। ইন্টারনেট প্রায় সংবাদপত্রের ব্যবসা বন্ধ করে দিয়েছিল। একদিন হয়তো এআইও তোমার কাজ করতে পারবে। শুরুতে এটা অনেকটা বিশৃঙ্খলার মতো লাগতে পারে, কিন্তু এই ধ্বংস কেবল বিশৃঙ্খলার জন্যই নয়, এটা অন্য কিছুর জন্য জায়গা করে দেয়। সৃজনশীল ধ্বংসের ধারণার ভিত্তি অত্যন্ত মানবিক। আমাদের ছেড়ে দিতে হবে। ছেড়ে দাও। জীবনের জন্য এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে এই নোবেল পুরস্কার অর্থনীতির জন্য দেওয়া হয়েছিল। আমরা সবাই সৃজনশীল ধ্বংসের মধ্য দিয়ে যাই। দেশগুলো তাদের নেতাদের সরিয়ে দেয়। সভ্যতাগুলো তাদের কাজ করার পদ্ধতি বদলায়। তোমাকে পুরনো আর নতুনের মধ্যে একটা ভারসাম্য রাখতে হবে। যদি না রাখো, তাহলে অর্থনীতি বাড়া বন্ধ করে দেবে। অতিরিক্ত পরিবর্তন করলে সম্পদের অপচয় হয়। প্রতিযোগিতা আর স্থিতিশীলতার উপযুক্ত মিশ্রণ থাকলেই উন্নতি হয়। এই নীতিটা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দুনিয়া অনেক বদলে যাচ্ছে। সবকিছু বদলে দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। চ্যাটবট অনেক কিছু করতে পারে, যেমন নথি তৈরি করা আর মানুষের সমস্যায় সাহায্য করা। মানুষ তাদের চাকরি হারাতে পারে। একটি গবেষণায় বলা হয়েছে যুক্তরাষ্ট্রে এআই হয়তো 50% এন্ট্রি লেভেল হোয়াইট কলার চাকরি কেড়ে নিতে পারে। বিশ্বের 40% চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে এমন সম্ভাবনা আছে। কোম্পানিগুলো নতুন লোক নিয়োগ না করে এই ব্যবহার করছে। এটা ভয়ানক পরিবর্তন মনে হলেও এই বিশৃঙ্খলা বা ধ্বংসই শেষ নয়। শিবের ছন্দ এআই আর নতুন ধারণার মতোই। কিছু চাকরি চলে যাবে, আবার কিছু চাকরি থেকে যাবে। কিছু কোম্পানি ব্যবসা ছেড়ে দেবে, আবার কিছু নতুন কোম্পানি শুরু হবে। এই পরিবর্তনের সঙ্গে আমরা কিভাবে মানিয়ে নিই সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নিরাপত্তা বলয়ের প্রয়োজন। তাদের নতুন করে শিখতে হবে, আর আমরা যেন তাদের জন্য সামনে এগিয়ে যাওয়াটা সহজ করে দিই। যারা সৃজনশীল ধ্বংসের সঙ্গে মানিয়ে নিতে পারে তারা ভালো করবে, যদিও এটা ভীতিকর লাগতে পারে।